সেফগার্ডিং রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব আরএসএইচ আয়োজিত আরএসএইচ এর সর্বোত্তম ব্যবহার, নতুন ফিচার ও গুরুত্বপূর্ণ আলোচনা সুবিধাসমূহ শীর্ষক ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। এবছর আমাদের প্রথম ওয়েবিনারে সভাপতিত্ব করতে পেরে এবং বিভিন্ন দেশের বিভিন্ন অংশীজনের মধ্যে সেফগার্ডিং রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাবের প্রতি এমন আগ্রহ দেখে আমি আনন্দিত। আমি মাইজা ফানে, আরএসএইচ মিনা এর রিজিওনাল লিড। জর্ডান ও বৃহত্তর মিনা অঞ্চলে নারী অধিকার ও লিঙ্গ সমতা এগিয়ে নিতে আমার 15 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আমার কাজের মূল ক্ষেত্র হলো সেফগার্ডিং, সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, নারী ও শান্তি ও নিরাপত্তা, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা, সিভিল সোসাইটি, প্রতিষ্ঠানগুলোর অক্ষমতা শক্তিশালীকরণ এবং নারীর অংশগ্রহণ নেতৃত্ব। বর্তমানে আমি অটোয়া বিশ্ববিদ্যালয় ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার স্টাডিজে পিএইচডি গবেষক এবং উইমেন্স স্টাডিজে আমার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। সেফগার্ডিং রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব একটি বৈশ্বিক কর্মসূচি যার লক্ষ্য হলো সহায়তা খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে যৌন শোষণ, যৌন নির্যাতন, যৌন হয়রানি প্রতিরোধে তাদের সেফগার্ডিং নীতিমালা ও চর্চা শক্তিশালী করতে সহায়তা করে। আরএসএইচ মানবিক সহায়তা উন্নয়ন উভয় খাতে কাজ সুইস সরকার দ্বারা সমর্থিত। আরএসএইচ কর্মসূচি পাকিস্তান, বাংলাদেশ, মেনা অঞ্চলের সিরিয়া ও জর্ডান এবং আফ্রিকা, ইথিওপিয়া ও নাইজেরিয়াতে বাস্তবায়িত হচ্ছে। সেখানে স্থানীয় অংশীদারদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। আরএসএস সেফগার্ডিং ও পিসা সম্পর্কিত তথ্য ও রিসোর্সের একটি উন্মুক্ত উৎস। প্রেক্ষাপট ভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন অনুযায়ী মেন্টরশিপ কর্মসূচি, কারিগরি সহায়তা এবং বিভিন্ন টুল ও দক্ষতা সরবরাহের মাধ্যমে আমরা সিভিল সোসাইটি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করি। আজকের ওয়েবিনারে আমরা আরএসএইচ এর সর্বশেষ উন্নয়নগুলো শেয়ার করব, যেহেতু ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। আমরা হালনাগাদ আরএসএইচ ওয়েবসাইটটি দেখাবো, যার মাধ্যমে উন্নত রিসোর্স লাইব্রেরি সহ গুরুত্বপূর্ণ ফিচারগুলো থাকবে। সেখানে সেফগার্ডিং এবং পিএসইএএইচ, প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট, যৌন শোষণ, নির্যাতন এবং যৌন হয়রানি থেকে সুরক্ষা চর্চা শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সব টুল পাওয়া যাবে। আমরা প্রতিষ্ঠানগুলোর সেফগার্ডিং ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক দুটি ব্যবহারিক টুল পরিচয় করিয়ে দিব: সাংগঠনিক সক্ষমতা মূল্যায়ন টুল ওসিএ এবং ঝুঁকি মূল্যায়ন টুল। এই সেশনটি আরএসএইচ এর বর্তমান ও নতুন উভয় ধরনের ব্যবহারকারীর জন্য ব্যবহারিক, সহজে অংশগ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে সাজানো হয়েছে। এই উদ্দেশ্যে আমরা 3জন বক্তাকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা ওয়েবিনারের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানাবেন। শুরু করার আগে কিছু প্রয়োজনীয় হাউসকিপিং নির্দেশনা দিতে চাই। প্রথমত, আমরা সবাই মাইক্রোফোন মিউট করে রাখবো এবং ভিডিও বন্ধ করে রাখবো। ওয়েবিনারের সংযোগ ও মান ভালো রাখার জন্য এটি করা হয়েছে। চ্যাট ফাংশন খোলা হয়েছে এবং আপনারা যেখানে নিজের পরিচয়ও দিতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, যারা অংশ নিতে পারেনি তাদের জন্য পরবর্তীতে অনলাইন হাবে শেয়ার করতে আমাদের এই ওয়েবিনারটি রেকর্ড করা হবে। রেকর্ডিং এ আপনাদের নাম দেখা যাবে না। এই ওয়েবিনারটি ইংরেজি এবং আরবি এবং বাংলা উপভাষা আহ, উপলব্ধ। ভাষা পরিবর্তন করতে জুম পেজের নিচের সেটিংসের বার অপশনে পছন্দের ভাষা নির্বাচন করুন। ইন্টারপ্রিটেশন স্পষ্টভাবে শুনতে মিউট অরিজিনাল অডিও নির্বাচন করা নিশ্চিত করুন। প্রয়োজন হলে কন্ট্রোল প্যানেল থেকে ক্লোজড ক্যাপশন ও চালু করতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, এই ওয়েবিনারে সেফগার্ডিং সংক্রান্ত বিষয়বস্তু রয়েছে যা কারো মনে মানসিকভাবে কষ্টদায়ক ও ট্রিগারিং হতে পারে। ওয়েবিনার চলাকালে কোনো প্রশ্ন থাকলে শেষে একটি প্রশ্ন উত্তর পর্ব থাকবে। অনুগ্রহ করে পুরো ওয়েবিনার জুড়ে প্রশ্ন উত্তর ফাংশনে আপনার মনোযোগ এবং প্রশ্নগুলো তুলে ধরুন। স্ক্রিনের নিচে কন্ট্রোল প্যানেলে কিউএনএ অপশনটি পাবেন। আপনার নতুন প্রশ্ন যোগ করতে বা আগে জমা দেওয়া কোনো প্রশ্ন আপডেট করে নিতে পারেন। যত বেশি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়, সেজন্য আমরা একই ধরনের প্রশ্নগুলো একত্র করার চেষ্টা করব। আমরা চ্যাট হাবের তথ্য সংক্রান্ত ইমেল ঠিকানাও খুলে দিয়েছি। পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে তা আমাদেরকে লিখুন। এখন আমরা ওয়েবিনার শুরু করছি। আমাদের প্রথম বক্তার কাছে যাচ্ছি, মিস সোফিয়া কারেতকা, আমাদের আরএসএইচ এর ডিজিটাল কমিউনিকেশন ম্যানেজার।
মিস সোফিয়া আরএসএইচ কর্মসূচির ডিজিটাল কমিউনিকেশন ম্যানেজার। তিনি ওয়েবসাইট সহ কর্মসূচির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর বার্তা ও যোগাযোগ তদারকি করেন এবং কর্মসূচির অনলাইন পারফরমেন্স ও ডেটা পর্যবেক্ষণ করেন। তেরে দ্য হোমস এ আন্তর্জাতিক শিশু অধিকার কর্মসূচির যোগাযোগ কার্যক্রমে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি লাভজনক খাতের ডিজিটাল মার্কেটিং এবং কমিউনিকেশনসেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি 2023 সালে আরএসএইচ কর্মসূচিতে যোগ করেন। তিনি আমাদের হালনাগাদ ওয়েবসাইট এবং এর নতুন ফিচারগুলো ঘুরে দেখাবেন। সোফিয়া, এখন মঞ্চ আপনার। সবাইকে ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানাতে চাই এবং সবাইকে চ্যাট বক্সে দেখে খুবই ভালো লাগছে এবং তাদের অনুভূতিগুলো দেখতে পেরে এবং বিভিন্ন দেশের মানুষদেরকে দেখতে পেরে এবং বিভিন্ন রিজিয়নের মানুষদের দেখতে পেরে খুবই ভালো লাগছে। আগামী 20 মিনিট আমি আপনাদের সাথে খুবই আমাদের মধ্যে অনেকেই আরএসএইচ প্রোগ্রাম সম্পর্কে জানি এবং ওয়েবসাইট সম্পর্কে জানি। তবে আমাদের মধ্যে অনেকেই হয়তো আরএসএইচ ওয়েবসাইটের হালনাগাদ তথ্যগুলো সম্পর্কে নাও জেনে থাকতে পারি। তাই আমরা এখন নতুন জিনিসগুলো সম্পর্কে জেনে থাকবো এবং ওয়েবসাইটের আমার স্ক্রিন শেয়ার পূর্বে এখানে একটি জিনিস বলতে চাচ্ছি। একটি ইউআরএল শেয়ার করা আছে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি আমাদের পূর্বের ওয়েবসাইট। এটা আপনারা বুকমার্ক করে রাখতে পারেন আপনাদের কাছে, যাতে আপনারা পরবর্তীতে এই ওয়েবসাইটটিতে যেয়ে থাকতে পারেন। আর দেরি না করে আমি আমার স্ক্রিন শেয়ার করা শুরু করছি। এখানে আমি আপনাদের দেখাচ্ছি আরএসএইচ এর নতুন ওয়েবসাইটটি। এটি দেখতে অনেকটা এরকম। আমাদের নতুন প্রোগ্রামটির নাম হচ্ছে আরএসএইচ, যাতে দ্বারা বোঝা যায় হচ্ছে রিসোর্সেস ফর সেফগার্ডিং হাব। আমরা এটি দ্বারা আসলে কি বুঝে থাকি? রিসোর্সের মাধ্যমে, রিসোর্সের মাধ্যমে আমরা বুঝে থাকি যে যার মাধ্যমে অনেক ধরনের লিখিত ডকুমেন্ট যেখানে সংযুক্ত থাকে, সংরক্ষিত থাকে এবং এটি সবার জন্য উন্মুক্ত। এটি মূলত একটি অর্গানাইজেশন এবং হিউম্যানিটেরিয়ান সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসোর্স বা সমন্বয় হতে পারে এবং তারা তাদের সেফগার্ডিং পলিসি এই রিসোর্সগুলোর মাধ্যমে আসলে আম, নতুন করে বাস্তবায়ন করতে পারে এবং কার্যকারী করতে পারে। এটি একটি ওয়ান স্টপ শপ যার মাধ্যমে সকল সংস্থাগুলো আসলে এই জিনিসগুলো পেয়ে থাকবে। আমরা এই দেশগুলোতে কাজ করে থাকি এবং ওয়্যার উই ওয়ার্কে আমরা সেগুলো পেয়ে থাকবো। মিনা রিজিয়নের মধ্যে মূলত জর্ডান আর আহ ইথিওপিয়া থেকে থাকবে। আমরা ট্রেনিং ডেলিভার করে থাকি অনলাইন এবং অফলাইনেও, এবং ইন জেনারেল বিভিন্নভাবে আমরা আমাদের বিভিন্ন কোর্স এবং প্রোগ্রাম সম্পর্কিত আরো তথ্য প্রদান করে থাকি এবং বিভিন্ন ধরনের স্টাফ এবং আমাদের কাছে কিছু লোকাল হাব রয়েছে, যেমন বাংলাদেশ। এখানে আমরা সবগুলো দেশের দিকে যাচ্ছি না, এখন আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটের দিকে। আমরা এখানে হাইলাইট করতে পারি যে এখানে ইংরেজি বা ল্যাঙ্গুয়েজ বা ভাষা
সিলেক্ট করার অপশন রয়েছে, যেখানে আমরা 5টি ভাষার অপশন পেয়ে থাকবো। ইংরেজি, আরবি, বাংলা, ফ্রান্স এবং কোয়াহিলি ভাষাগুলো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে পেয়ে থাকি। আমরা ওয়েবসাইটগুলোকে এভাবে যে কোনো মুহূর্তে ট্রান্সলেট করতে পারি বা অনুবাদ করতে পারি, এবং সেইভাবে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো ভাষার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটগুলো দেখে থাকতে পারি। এটি একটি অটোমেটিক এআই ট্রান্সলেশন নয়। আমাদের কাজের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সকল ধরনের ভাষা বিষয়ক আম, শব্দ চয়নগুলো ঠিক রয়েছে, এবং আমাদের কাজগুলো করা হয়েছে মানুষের মাধ্যমে, যাতে করে এখানে প্রতিটি ভাষার ভাষানুবাদ ভাবানুবাদটা ঠিক মতো করা হয়ে থাকে। এই ওয়েবসাইটে 5টি ভাষায় অ্যাভেলেবল আছে। আর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে আরেকটি ল্যাঙ্গুয়েজ সিলেকশন অপশন রয়েছে। এখানে আমরা আমরা প্রায় 18টি ভাষা সিলেক্ট করতে পারি, এবং এর মাধ্যমে আমরা আমাদের রিসোর্সগুলোর ভাষানুবাদটা আসলে পেয়ে থাকি। এর মাধ্যমে আমরা সকল ভাষার রিসোর্সগুলোকে নিচে দেখতে পাই। সকল রিসোর্সগুলোকে সরাসরিভাবে পাওয়ার জন্য আমরা আমাদের যে কোনো পছন্দ মতো ভাষা সিলেক্ট করতে পারি এবং রিসোর্সগুলোকে পেতে পারি। কিভাবে আমরা ন্যাভিগেট করতে পারি তা বলার আগে আমি তার আগে বলতে চাচ্ছি লার্নিং অথবা এই অপশনটি, যেটি আমাদের সেফগার্ডিং ম্যাটার অনলাইন লার্নিং, যেখানে আমরা সেফগার্ডিং এর অনেক ইলেকট্রিক শিক্ষামূলক বিভিন্ন উপকরণ পেয়ে থাকবো। এটি আমরা আমাদের নিজেদের মতো করে শিখতে পারি। এখানেও 5 ধরনের ভাষায়, মানে আরাবিক, ইংলিশ, ফ্রেঞ্চ, হাউসা, পলিশ, রোমেনিয়ান, রাশিয়ান এবং বিভিন্ন ধরনের আম, ভাষায় বিভিন্ন মডিউলগুলো পাওয়া যেয়ে থাকবে। এর মাধ্যমে আমরা একটি খুবই প্রাথমিক ধারণা পেতে পারি প্রতিটি মডিউলের ব্যাপারে, এবং আমাদের নিজস্ব ভাষায় ভাষানুবাদ করা মডিউলটি পাওয়ার মাধ্যমে আমরা আসলে আরো ভালোভাবে বিষয়গুলোকে বুঝতে পারবো। এখানে আসলে তার অফলাইন ভার্সনটিও পাওয়া যাবে, এবং সেটিকে আমরা ডাউনলোডও করতে পারবো। যদি আমাদের কারোর ইন্টারনেট ইস্যু থাকে, সেক্ষেত্রে আমরা ফাইলগুলোকে ডাউনলোড করে রাখতে পারি এবং অফলাইন ব্যবহার করতে পারি। এবং সেগুলোকে পাওয়ার জন্য, ই লার্নিং ম্যাটেরিয়ালগুলোকে পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ক্লিক হিয়ার টু রেজিস্টার বা রেজিস্টার করতে হবে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। আমরা এটি এখানেও করতে পারি, অথবা আমরা আরএসএইচ এর হোম পেজে যেয়ে রেজিস্টার অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারি। ক্লিক অন রেজিস্টার অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইউজার নেম, আমাদের পাসওয়ার্ড এবং আমাদের নাম লেখার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। এখানে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা পরে আলোচনা করব। ই লার্নিং এর ক্ষেত্রে আমরা সার্টিফিকেশনও পেতে পারি যদি আমরা আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্টার করে থাকি। আমাদের মেনু অপশনটিতে গেলে আমরা প্রথমে দেখতে পাবো সেফগার্ডিং অপশনটি। সেফগার্ডিং অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের টপিক, যার মধ্যে নীতি, লিডারশিপ, কথোপকথন
প্রতিরোধকরণ, রিপোর্টিং, ফান্ড রেইজিং এর মতন অপশন রয়েছে। আমাদের মধ্যে অনেকেই এখনই ক্যাপসিয়া সম্পর্কে অবগত রয়েছে, যেটি বলতে বোঝায় কমন অ্যাপ্রোচ টু প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এটি আমাদের কাজ অথবা আরএসএইচ কে এক্সপ্লোর করে। এটি আরএসএইচ ওয়েবসাইটের মাধ্যমে এসিএএইচ একটি কালেকটিভ ভিশন রেখে থাকে এবং কিভাবে বিভিন্নভাবে সাহায্য প্রদান করা যাবে। ক্যাপসিয়া আসলে আমাদের সেফগার্ডিং এর সকল টপিকগুলোর উপরেই, যদি আমরা ক্যাপসিয়াকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আরএসএইচ এর প্রত্যেকটা উপকরণগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং দেখতে হবে। নিজের অর্গানাইজেশনে ক্যাপসিয়া বাস্তবায়নের জন্য আরএসএইচ এর প্রতিটি সেফগার্ডিং অংশগুলোকে আমাদের ভালোভাবে অবগত হতে হবে। পলিসি অংশটিতে পলিসির ব্যাপারে আমাদের সেফগার্ডিং এর বিভিন্ন জিনিস বলা রয়েছে এবং এখানে আমাদের অনেকগুলো রিসোর্সের কালেকশনও দেখানো হচ্ছে। এখানে আমরা আমাদের প্রথম ডকুমেন্টটি দেখতে পাচ্ছি, যেটি হলো কিভাবে আমরা আমাদের কোড অফ কন্ডাক্ট আপডেট করতে পারি। এটি মূলত প্রথম জিনিস যেটি আমরা ব্যবহারিকভাবে করে থাকি সেফগার্ডিং কে বাস্তবায়ন করার জন্য। এই রিসোর্সটি দেখার মাধ্যমে আমরা এই পেজটিতে চলে যাব এবং লগ ইন করা থাকলে আমরা এটিকে বুকমার্কও করে রাখতে পারবো এবং আমরা আমাদের লাইব্রেরিতে এটিকে রেখে রাখতে পারি, যেটিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। আর যদি আমাদের মনে হয় যে আমাদের ইন্টারনাল বুকমার্কে অনেক জিনিস হয়ে যাচ্ছে, তাহলে আমরা আমাদের আরএসএইচ ওয়েবসাইটের মধ্যেও এটিকে সংরক্ষণ করে রাখতে পারি এবং আমরা কাউকে এটি ইমেলের মাধ্যমেও শেয়ার করতে পারবো। বিভিন্ন ভাষায় আমরা এই রিসোর্সগুলোকে ডাউনলোড করতে পারি, যেমন ইংরেজি, আরাবিক, বাংলা, ফ্রান্স, সোয়াহিলি, উর্দু, এবং এটার সাথে বেশ কিছু লিঙ্কও রয়েছে যেটিকে আমরা উপকারী বলে মনে করতে পারি। তো রিসোর্সের একটি পেজ এরকম দেখতে অনেকটা। আমরা যদি সেফ গার্ডিং এর প্রথম মেনু আইটেমে চলে আসি, আমরা প্রতিটা টপিকে আসলে একইভাবেই আমাদের রিসোর্সগুলো সংরক্ষণকৃত অবস্থায় দেখতে পারবো। আমি আরো কিছু বলতে চাই অ্যাবাউট জব ভ্যাকেন্সি এবং ফান্ড রেজিং অপশনটির ব্যাপারে। এখানে আমরা আরো কিছু সার্ভিস অফার করে থাকি আমাদের বিভিন্ন ধরনের ইউজারদেরকে। বিভিন্ন দেশের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়ক বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরা এখানে প্রচার করে থাকি। আরএসএইচ স্টাফরা আসলে এই ধরনের বিভিন্ন ধরনের আম, চাকরিগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে থাকে। যদি আপনারা কেউ এই ধরনের চাকরি খুঁজে থাকেন অথবা আপনার অর্গানাইজেশন আপনি এটিকে ইউজফুল বলে মনে করে থাকেন, তবে অবশ্যই আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। আমরা আরো অফার করে থাকি
ফান্ডিং এর মতন অপরচুনিটি, যেটি বিভিন্নভাবে সেফগার্ডিং এর সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত। আমরা সেগুলোকে এখানে পোস্ট করি এবং আপনি তার ব্যাপারে এই ওয়েবসাইটে এই অংশটিতে জানতে পারবেন, এবং আমরা তার মাধ্যমে খুবই খুশি হব এই অপরচুনিটি গুলো সবার কাছে শেয়ার করার মাধ্যমে। এখন আমরা চলে যাচ্ছি রিসোর্স লাইব্রেরি মেনু আইটেমটিতে। এটি হচ্ছে এই ওয়েবসাইটের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আমি আপনাদের সবার আকর্ষণ নিতে চাচ্ছি সেফগার্ডিং এসেনশিয়াল প্যাকস অংশটিতে। এটি মূলত একটি স্টার্টার কিট। যারা নতুন এই বিষয়টিতে, যারা মাত্রই এটি শুরু করছেন, এবং যারা অনেকটা হারিয়ে যাচ্ছেন সেফগার্ডিং এর বিভিন্ন ধরনের ইনফরমেশনের ভিতরে এবং অনলাইনে বিভিন্ন ধরনের পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশনে, তারা এই ওয়েবসাইটটির অংশটি দেখতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন আমাদের সেফগার্ডিং এসেনশিয়াল প্যাক অংশটি। এর মাধ্যমে আপনারা এবং আপনাদের অর্গানাইজেশন গুলো অবশ্যই কিভাবে কাজগুলোকে শুরু করতে হবে সেটি বুঝতে পারবেন এবং আপনাদের সেফগার্ডিং জার্নিটি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। এটি আমাদের খুবই প্রচলিত একটি এসেনশিয়াল প্যাক। এরপর যদি আমরা চলে যাই রিসোর্স লাইব্রেরিতে, যদি আপনি আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার অবশ্যই মনে থাকার কথা যে আমরা বিভিন্নভাবে ইউজারদেরকে কথা বলার বা কনসাল্ট করার সুযোগ দিয়ে থাকি। আমরা ইউজারদেরকে যতটা বন্ধুত্বপূর্ণ এবং ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতা দিতে পারবো ততটাই আমরা খুশি হয়ে থাকি, এবং এটি আমরা আসলে বিভিন্ন ভাষায় বিভিন্ন ইউজারদেরকে এই সহায়তা দিয়ে থাকি, এবং বিভিন্ন ব্যবহারকারীরা বিভিন্ন জিনিস সার্চ করার মাধ্যমে বা খোঁজার মাধ্যমে তারা ওয়েবসাইটের বিভিন্ন জিনিসগুলো আসলে এখানে পেয়ে যেয়ে থাকবে। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে করতে পারে, অথবা বিভিন্ন ধরনের কিওয়ার্ড, অথবা বিভিন্ন বাক্য, অথবা বিভিন্ন ধরনের বাক্যাংশ, অথবা কোনো ছদ্মনাম, এবং যদি কখনো তারা আম, কোনো বানান ভুলও করে থাকে, তাহলেও আসলে আমাদের ওয়েবসাইটের এই সার্চ অংশটি বিভিন্ন ধরনের রিসোর্স গুলো তাদেরকে খুঁজে দিতে সাহায্য করে। যেমন আমরা একটি প্রশ্ন করে দেখছি, কারা আসলে সেফগার্ডিং এর জন্য দায়ী। এটি আমাকে দেখাচ্ছে একটি সেফগার্ডিং ডকুমেন্ট, বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত ডকুমেন্ট, যার ভিতরে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এটা বিভিন্ন ধরনের ভাষায় কাজ করে। যদি আমরা ফ্রেঞ্চ ভাষাটি সিলেক্ট করি, আমরা একটা ফ্রেঞ্চ শব্দ লিখে থাকতে পারি। প্রতিবন্ধকতা শব্দটি ফ্রেঞ্চে লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাবো প্রতিবন্ধকতা সম্পর্কিত বেশ কিছু রিসোর্সেস এখানে পাওয়া গিয়েছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন ধরনের ডকুমেন্টে যেখানে প্রতিবন্ধকতা শব্দটিও হয়তো নেই, কিন্তু সে ধরনের বিভিন্ন ডকুমেন্টও আমরা এখানে সার্চ করার মাধ্যমে পেয়ে গিয়েছি, যেটিতে হয়তো বা ভিতরে প্রতিবন্ধকতার বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা যদি ইংরেজিতে আসলে এটিকে সিলেক্ট করি এবং আমরা যদি প্রতিবন্ধকতা শব্দটিকে আবার লিখি এবং সার্চ করি,
এবং সিস্টেমটি বুঝে যাবে যে আমি আসলে কি ব্যাপারে জানতে চাচ্ছি এবং আমাকে ঠিক সেই ধরনের ডকুমেন্টগুলোকেই খুঁজে দিবে যেখানে প্রতিবন্ধকতা সম্পর্কিত তথ্যগুলো রয়েছে। এভাবে আমরা বিভিন্নভাবে সার্চ করতে পারি এবং আমরা যে জিনিসগুলো চাই সেগুলো খুঁজে বের করতে পারি। আমরা অ্যাডভান্স অপশনটি সিলেক্ট করতে পারি। আমরা যদি এখনো প্রতিবন্ধকতা শব্দটি সম্পর্কে থাকি এবং কিছু গাইডেন্স বা সাহায্য চাই এবং বিষয়টি যদি হয়ে থাকে সেফ প্রোগ্রামিং ব্যাপারে এবং এটি যদি বাংলাদেশে সম্পর্কিত হয়ে থাকে, তাহলে সার্চ করার মাধ্যমে আমরা সবচেয়ে প্রাসঙ্গিক যে ধরনের ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবো, যেমন পকেট গাইড টু প্রতিবন্ধকতা এবং ইনক্লুসিভ সেফগার্ডিং ইন ওয়ার্কপ্লেস ইন বাংলাদেশ। এইভাবে আমরা আমাদের সার্চ বা খোঁজার ফাংশনটি ব্যবহার করে থাকি। আর একটি শেষ উদাহরণের জন্য আমি আর যদি আমরা অর্গানাইজেশনাল ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট OCA সার্চ করি, তাহলে আমরা এই টুলটি পেয়ে যাব। এই রিসোর্স লাইব্রেরিতে হাজারো রিসোর্স রয়েছে এবং যেগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এবং আমরা এগুলোকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকবো। এবং শেষ থিং যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের সাপোর্ট অপশনে কনসালটেন্ট ডাইরেক্টরি বলতে একটি অপশন রয়েছে। যদি আমাদের কারো আরো বেশি পার্সোনালাইজড কোনো সাহায্য বা কোনো প্রশ্ন করার থাকে যেটা আমরা কোনো এক্সপার্টের কাছে করতে চাই, যদি আমরা এই উত্তরগুলো আসলে সাধারণত কোনো ডকুমেন্টে খুঁজে না পেয়ে থাকি এবং আমরা যদি RSH এর কাজ করা কান্ট্রিগুলোর ভিতরে বসবাস নাও করে থাকি, সেক্ষেত্রে আমরা এই সাপোর্ট এবার এই সার্ভিসটি ব্যবহার করতে পারি এবং আমাদের প্রশ্নের উত্তরগুলোকে বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে খুঁজে বের করতে পারি। এখানে বেশ কিছু অর্গানাইজেশনের নাম রয়েছে যারা বিভিন্ন সেফগার্ডিং বিষয়ক উপদেশ দিয়ে থাকে এবং তারা সম্পূর্ণভাবে আমাদের পার্টনার, আমাদের এবং এখানে আপনি তাদের ব্যাপারে সার্চ করতে পারবেন। আমরা যেমন সার্চ করতে পারি এমন একটি উপদেশদাতা যার কাজ করার ভাষা হচ্ছে উর্দু এবং সে থাকে সাউথ এশিয়াতে, এবং সার্চ করলে আমরা তাদের সে ধরনের কনসালটেন্ট গুলোর নাম এখানে পেয়ে যাচ্ছি। আমরা তাদের প্রোফাইলে যেতে পারি এবং তাদের বিভিন্ন ধরনের যোগাযোগের ডিটেল গুলোকে বের করতে পারি। এই প্রোভাইডাররা এবং তাদের নয়, তবে তারা সার্ভিসেস দিয়ে থাকে একটি নির্দিষ্ট ফি এর মাধ্যমে। এই সার্ভিসটি পুরোপুরিভাবে ফ্রি নয় RSH এর মতো। আমি আমার স্ক্রিন শেয়ারিং বন্ধ করছি। আমি আমার ফ্লোর আবার মিসাকে দিচ্ছি। সোফিয়াকে অনেক ধন্যবাদ এই ওয়েবসাইটটিকে দেখানোর জন্য, এবং এটি এখন আমাদের কাছে অনেকটা পরিচিত হয়ে গিয়েছে এবং আমরা এটিকে ব্যবহার করতে পারবো বলে মনে করছি এবং আমরা এটিকে দেখব এবং আমরা আমাদের লাইব্রেরি এর সোফিয়াকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের দ্বিতীয় বক্তা জনাব ফেরদৌস নাহিদের কাছে চলে যাচ্ছি। তিনি আমাদের সেফগার্ডিং অ্যাডভাইজার ফর RSH বাংলাদেশ এবং ফেরদৌস কাজ করছেন
বিগত 14 বছর ধরে সেফগার্ডিং বিষয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট এবং আহ, মানবতামূলক কাজে তিনি বিভিন্ন যৌন হয়রানি বিষয়ক আহ উপদেশ বিভিন্ন সংস্থাকে প্রদানও করে থাকেন। তিনি বিভিন্ন ধরনের কাজ, যেমন কিভাবে ক্যাপাসিটি বাড়ানো যায় এবং কিভাবে আম, কর্মপরিকল্পনা করা যায়, এই ধরনের কাজগুলো তিনি করে থাকেন। আমি তাকে আমন্ত্রণ জানাবো এই কাজটি করার জন্য। ধন্যবাদ নাইস, আপনার পরিচয় করার জন্য। আমি শুরু করার জন্য প্রথমেই সবাইকে জোফিকে ধন্যবাদ জানাতে চাই আজকে ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে ওয়েবসাইটের নতুন এবং চমৎকার ফিচারগুলো নিয়ে সুন্দর উপস্থাপনার জন্য আমি জোফিয়াকেও ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের সঙ্গে আর যে সেফগার্ডিং অর্গানাইজেশনাল ক্যাপাসিটি সেলফ অ্যাসেসমেন্ট সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই। আর তার আগে বলতে চাই এটি একটি ব্যবহারিক নিজস্ব মূল্যায়ন টুল যা প্রতিষ্ঠানগুলোকে আহ, মূল্যায়ন করতে সাহায্য করে। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ আম, যে এটা আসলে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য সাহায্য করে। আমরা কি পরবর্তী স্লাইডে যেতে পারি? আমরা আসলে এটা খুব ভালোভাবে বুঝতে হবে যেটা আসলে কোনো অডিট নয়, এটা কোনো কমপ্লায়েন্স মূল্যায়ন নয়। তবে এটা খুব ভালো করে বুঝতে হবে যেটা একটা মূল্যায়ন টুল নিজেদের পরিবর্তন এবং উন্নয়নটাকে যাচাই করার জন্য। এটি একটি ব্যবহারিক নিজস্ব মূল্যায়ন টুল যা প্রতিষ্ঠানগুলোকে যৌন শোষণ, যৌন নির্যাতন, যৌন হয়রানি প্রতিরোধ এবং এসব ঘটনার যথাযথ প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা আরো শক্তিশালী করতে সহায়তা করে। কিন্তু প্রকৃত মূল্য স্কোরে নয়, আলোচনায়। এখানে মূল বার্তাটি খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যায়নের প্রকৃত মূল্য স্কোরে নয়, বরং আলোচনায়। অনেক প্রতিষ্ঠানেরই ইতিমধ্যে সেফগার্ডিং নীতিমালা রয়েছে, কিন্তু শুধু নীতিমালায় থাকলেই বোঝা যায় না যে বাস্তবে সেগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর দরকার এমন একটি সহজ, সৎ, পরিষ্কার এবং ব্যবহারিক পদ্ধতি যার মাধ্যমে তারা তাদের বর্তমান সক্ষমতা বুঝতে পারবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে এবং সময়ের সঙ্গে নিজেদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো নিখুঁত স্কোর অর্জন করা, বরং এটাই মূল উদ্দেশ্য নয়, বরং খোলামেলা ও গঠনমূলক আলোচনা তৈরি করা। এই আলোচনার মাধ্যমে দলগুলো তাদের শক্তিশালী দিকগুলো চিহ্নিত করতে পারে, কোথায় উন্নতি প্রয়োজন তা বুঝতে পারে, কার্যকর সেফগার্ডিং কেমন হওয়া উচিত সেই বিষয়ে যৌথ উপলব্ধি তৈরি করতে পারে। এবং প্রতিষ্ঠানগুলো আসলে কি প্রদান করতে পারে? ওকা বা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সাহায্য করতে পারে? প্রতিষ্ঠানগুলোকে তাদের সেফগার্ডিং ব্যবস্থা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার একটি বাস্তবসম্মত উপায় প্রদান করে। এটি শুধুমাত্র নীতিমালা মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো প্রতিষ্ঠানে সেফগার্ডিং কিভাবে বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে একটি সামগ্রিক চিত্র তুলে ধরতে সহায়তা করে। ওকায়ের মাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হলো এটি আন্তর্জাতিক স্বীকৃত সেফগার্ডিং মানদণ্ডগুলোকে একটি সহজে ব্যবহারযোগ্য ও সমন্বিত কাঠামোর মধ্যে একত্রিত করে। এর ফলে মূল্যায়ন প্রক্রিয়া আরো সুসংগঠিত, ধারাবাহিক, সহজে পরিচালনাযোগ্য। এছাড়াও ওকা প্রতিষ্ঠানের শক্তিশালী দিকগুলো এবং যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে সেগুলো চিহ্নিত করতে সহায়তা করে। সবশেষে এই মূল্যায়নের ভিত্তিতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি হয়, যা প্রতিষ্ঠানকে সেফগার্ডিং ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য সুস্পষ্ট, বাস্তবায়নযোগ্য এবং ধাপে ধাপে অনুসরণযোগ্য নির্দেশনা প্রদান করে। কিন্তু এই টুলটি কার জন্য?
এই স্ব-মূল্যায়ন টুলটি এমনভাবে তৈরি করা হয় যাতে এটি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য সহজে ব্যবহারযোগ্য। ছোট বড় সব ধরনের সিভিল সোসাইটি প্রতিষ্ঠান এর জন্য এটি উপযোগী। এমনকি যেসব প্রতিষ্ঠানের জনবল সমাজ সীমিত তাদের জন্য। আন্তর্জাতিক উন্নয়ন, মানবিক সহায়তা কিংবা জরুরি পরিস্থিতিতে কাজ করা প্রতিষ্ঠানগুলো এই টুল ব্যবহার করতে পারে। যদিও সাধারণত সেফগার্ডিং ফোকাল পয়েন্ট এই প্রক্রিয়ায় সমন্বয় করে থাকেন, কিন্তু সবচেয়ে ভালো ফল পায় যখন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মানুষ এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে থাকতে পারে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, মানব সম্পদ বিভাগ, প্রোগ্রাম টিম, পার্টনারশিপ, অপারেশনস এর ফান্ড রেজিং বিভাগের সহকর্মীরা। বিভিন্ন দৃষ্টিভঙ্গি একত্রিত হলে প্রতিষ্ঠানের বাস্তব সেফগার্ডিং চর্চা সম্পর্কে আরো সমৃদ্ধ ও বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সবাইকে মনে করিয়ে দেয় যে সেফগার্ডিং কোনো একজন ব্যক্তি বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। এখন আমরা দেখি মূল এই মূল্যায়নটি ৭টি মূল কি কি জিনিস অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আমরা দেখি ৭টি মূল সেফগার্ডিং মানদণ্ডের উপরে ভিত্তি করে তৈরি। এসব হলো নীতিমালা ও প্রক্রিয়া, নেতৃত্ব, যোগাযোগ, প্রতিরোধ, রিপোর্টিং, প্রতিক্রিয়া, পর্যবেক্ষণ এবং সাংগঠনিক শিক্ষা। দেখুন, প্রতিটি মানদণ্ডের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান প্রমাণ পর্যালোচনা করে নিজেদের ৩টি স্তরে একটি সহজে স্কেলে মূল্যায়ন করা যায়। যেমন, ০ অর্থ হলো এ ধরনের কোনো ব্যবস্থা নেই। ১ অর্থ হচ্ছে কিছু ব্যবস্থা রয়েছে, তবে সেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ী হয় না। ২ অর্থ হচ্ছে ব্যবস্থা বিদ্যমান এবং নিয়মিত কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মূল্যায়ন শুধুমাত্র লিখিত নীতিমালার উপর নির্ভর করে না। প্রমাণ হিসাবে কর্মীদের অভিজ্ঞতা, বাস্তব কাজের উদাহরণ, সহকর্মীদের মতামত এবং মাঠ পর্যায়ে সেফগার্ডিং কিভাবে কার্যকর হচ্ছে এসবও বিবেচনা করা হয়। ফলে প্রতিষ্ঠানের সক্ষমতার একটি আরো বাস্তবসম্মত পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। এই মূল্যায়নের উদ্দেশ্যই হলো একটি প্রতিষ্ঠানের পরিষ্কার এবং সৎ চিত্র খুঁজে পাওয়া যায়। এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অডিট বা কমপ্লায়েন্স নয়, এটি বের করে নিয়ে আসে একটি প্রতিষ্ঠানকে পরবর্তীতে কি ধরনের পরিকল্পনা করতে হবে। এটি সাহায্য করে পরবর্তী অ্যাকশন প্ল্যান তৈরি করতে, অথবা আপনার প্রতিষ্ঠানটি কিভাবে এগিয়ে যাচ্ছে সেফগার্ডিং নিয়ে মাঠ পর্যায়ে তার কি কি পরিমাণে অগ্রগতি হচ্ছে তা জানতে। বাস্তবে প্রতিষ্ঠানগুলো কিভাবে এই টুল ব্যবহার করে বা কিভাবে করা উচিত। এই টুলটির অন্যতম বড় শক্তি হলো এর অংশগ্রহণমূলক প্রক্রিয়া। প্রথমে একটি পরিকল্পনা করা হয় এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি ছোট দল গঠন করা হয়, যারা পুরো মূল্যায়ন প্রক্রিয়াটি পরিচালনা করবে। এরপর প্রত্যেককে তাদের নিজ নিজ কাজের ক্ষেত্র থেকে প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে বলা হয়। মূল মূল্যায়নটি পরিচালনা হয় একটি আলোচনা ভিত্তিক সেশনের মাধ্যমে, যেখানে সবাই মিলে প্রতিটি মানদণ্ড পর্যালোচনা করেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনা শুরু হওয়ার আগে প্রত্যেকে গোপনীয়ভাবে নিজস্ব স্কোর দেন। এরপর মতপার্থক্য নিয়ে আলোচনা করে দলগতভাবে একটি চূড়ান্ত স্কোরে পৌঁছানো হয়। এই পদ্ধতি সাংগঠনিক পদমর্যাদার প্রভাব কমায় এবং প্রত্যেকের মতামত প্রকাশের সুযোগ তৈরি হয়। এখানে শিক্ষা এবং উপকারিতা। মূল্যায়ন উপকারিতা কেবল কিছু সীমাবদ্ধ নয়, প্রত্যেক প্রতিষ্ঠানে একই সঙ্গে কর্মী এবং এখানে রয়েছে। এছাড়া অনেক দাতা সংস্থা এখন সেফগার্ডিং সংক্রান্ত ডিউ ডিলিজেন্সকে গুরুত্ব দেয়। এটি কেবল কমপ্লায়েন্স
হ্যাঁ, এবং কমপ্লায়েন্স যাচাই করে না, প্রতিষ্ঠানের মধ্যে ধারাবাহিক শেখা এবং উন্নয়নের সংগ্রাম। উন্নয়নের সংস্কৃতি গড়ে তোলা হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। ধন্যবাদ। এই মূল্যায়নটিকে শেষ করার জন্য সবশেষে বলতে চাই, এই সমূল্যায়ন টুলটি প্রতিষ্ঠানগুলোর সেফগার্ডিং যাত্রায় একটি সহায়ক সঙ্গী হিসাবে তৈরি করা হয়েছে। এটি সৎ আত্মপরিচালনা, গঠনমূলক আলোচনা এবং বাস্তবসম্মত কল্প পরিকল্পনা তৈরির জন্য একটি কার্যকর কাঠামো প্রদান করে। এটি কোনো প্রতিষ্ঠান ভালো না খারাপ সেই প্রশ্নের উত্তর খোঁজে না, বরং এটি আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে: আমরা পরবর্তী ধাপে আরো কি ভালো পেতে পারি সে প্রশ্নটি করে। এই মূল্যায়নকে একেবারে কার্যক্রম হিসেবে না দেখে প্রতি বছর অথবা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটলে পুনরায় কাজ করার জন্য উৎসাহিত করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সময়ের সঙ্গে নিজেদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারে, সেফগার্ডিং ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারে এবং কর্মী অংশীদারদেরকে সাহায্য করতে পারে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখন আমি প্রশ্ন, মতামত ও আলোচনার অপেক্ষায় আছি। ফিরদৌসকে অসংখ্য ধন্যবাদ এই টুলটি আমাদেরকে দেখানোর জন্য, এবং এর মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে সাহায্য পেতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তা মুসা দমির কাছে, যিনি আমাদের সেফগার্ডিং অ্যাডভাইজার RSA। মুসার প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন জর্দান, সিরিয়া এবং বৃহত্তর মিনা অঞ্চলের মানবিক সহায়তা ও উন্নয়ন প্রেক্ষাপটে শিশু সুরক্ষা সেফগার্ডিং বিষয়ে মুসার 15 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। সক্ষমতা শক্তিশালীকরণ, নীতিমালা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনায় মুসা আমাদেরকে ঝুঁকি মূল্যায়ন টুলটি উপস্থাপন করবেন। মুসা, এখন মঞ্চ আপনার। ধন্যবাদ সবাইকে। আমি শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস, এবং এই সুন্দর উপস্থাপনার জন্য অ্যাসেসমেন্টের। এবং আমি আশা করছি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছে অ্যাসেসমেন্টটা কিভাবে কাজ করে। এখন আমরা দেখি যে পরবর্তী ধাপটা আসলে কিভাবে করা হয়, যে রিস্ক অ্যাসেসমেন্টটা যেটা রয়েছে। এবং আমি আসলে আজকে তুলে ধরতে চাই যে আসলে রিস্ক অ্যাসেসমেন্টটা কিভাবে করা হয়। এবং আসলে আমরা আসলে বলতে চাই যে কেন রিস্ক অ্যাসেসমেন্টটা জরুরি, এবং কেন এবং অর্গানাইজেশন রিস্ক অ্যাসেসমেন্ট করতে চায়, এবং কেন এটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের জন্য। এই বিষয়গুলোই আমি তুলে ধরতে চাই এই জায়গায়। আসলে মেইন চ্যালেঞ্জ প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য, এবং অর্গানাইজেশনের জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে বা বাধাগুলো রয়েছে, এগুলো নিয়ে আলাপ করতে চাই। এবং যে রিপোর্টের জন্য যে যে সিস্টেম রয়েছে, যে নীতি বা লিখিত অঙ্গীকার এবং যে সিস্টেম বা কাঠামো রয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো আলোচনা করতে চাই দৈনন্দিন চর্চা, যে আচরণ বা প্রতিষ্ঠানের নিরাপদ প্রতিষ্ঠানের যে ক্ষতি কমানোটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে প্র্যাকটিস করতে হয়, ডেইলি বিহেভিয়ার কেমন হওয়া উচিত, বা বা কার্যকর সেফগার্ডিং এর জন্য লিখিত অঙ্গীকার থেকে বাস্তব চর্চায় কিভাবে যেতে হয়, ক্ষতি হওয়ার আগেই ঝুঁকির অনুমান করতে পারে এমন সিস্টেম কিভাবে গড়ে ফেলতে হয়। আমরা পরবর্তী স্লাইডে যেতে চাই। ঝুঁকি পরিবর্তনশীল, ক্ষমতার
ভারসাম্যহীনতা, প্রবেশাধিকারের সীমাবদ্ধতা ও কমিউনিটি পরিস্থিতি ক্রমাগত বদলায়, এবং পরিবেশের সাথেও ঝুঁকি বদলাতে থাকে। এটা আমরা সবাই জানি। তো সময়ের সঙ্গে ঝুঁকি বদলায়, জরুরি অবস্থা তৈরি হয়, কর্মী পরিবর্তন, নতুন অংশীদারিত্ব, নতুন দুর্বলতা তৈরি করে, যা নীতিমালা একা আগে থেকে অনুমান করতে পারে না। এবং ঝুঁকি প্রেক্ষাপট ভিত্তিক, এক দেশ বা প্রোগ্রামের ঝুঁকি অন্য জায়গায় নাও থাকতে পারে, যার বিশ্লেষণ খুবই জরুরি। তো আমরা জানি যে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সামাজিক অবস্থায় ঝুঁকি বদলাতে থাকে। এই জন্য আমরা জানি যে আসলে এই ঝুঁকিগুলো আহ এগুলো বদলাতে থাকে সময়ের সাথে সাথে এবং পরিবেশের সাথে সাথে। সো এই জন্য নীতিমালা একা ঝুঁকিটার আগে থেকেই ঝুঁকির এই জন্য সেফ অনুমান গার্ডিং করতে পারে না, এক্সারসাইজ বা গুলো আমরা সব সময় যে করা এক্সারসাইজ গুলো উচিত, করি অর্গানাইজেশন করে, এবং এটা একটি চলমান বা একই প্রক্রিয়া ধরনের প্রসেস আমাদেরকে যেটি একটা অনুমোদিত করতে পারে অর্গানাইজেশনে না, তবে করা হয়ে থাকে। আমাদেরকে কন্টিনিউ এর করতে পরের পারবেন না। প্রশ্নটি হলো, আমরা কিন্তু পরের আমরা স্লাইডটিতে পরবর্তী দেখতে স্লাইডে পাবো, দেখবো যেগুলো আমরা কি করতে পারি। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি কোথায় আসলে সিআর তো ঝুঁকিগুলো রয়েছে আমরা আমাদের যেটা দেখতে অর্গানাইজেশনে, সো আমরা যেটা করতে পারি কার্যকর, তাহলে এগুলো আসলে রয়ে আমরা থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রামে, বিভিন্ন এখান ধরনের থেকে সহায়তাকারীতে, আমাদের গোষ্ঠীগুলোর কার্যকর বিভিন্ন সিয়া, ধরনের ইন্টারাকশনের মধ্যে, এবং এমনকি রিপোর্ট এখানে করার যে প্রোগ্রাম আমরা প্রক্রিয়া যেটা তার দেখি ভিতরেও। এইচআর, নেতৃত্ব, রিপোর্টিং এর ঝুঁকি থাকতে পারে, কমিউনিটি ও অংশীদারের সঙ্গে যোগাযোগ আলাদা ঝুঁকি থাকতে পারে, ডিজিটাল সিস্টেম। এটি আমাদের বিভিন্ন অর্গানাইজেশনকে আসলে বিভিন্ন সূক্ষ্ম ফাঁকগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে। এর মাধ্যমেই আসলে আমরা বুঝতে পারি, আমরা পরের স্লাইডটিতে বুঝতে পারবো কিভাবে কাজটি করা হয়ে থাকে। রি- 7টি এলাকায় মূলত এই রিস্ক অ্যাসেসমেন্ট টুলটি আমরা তৈরি করে থাকি। বাহ্যিক পরিবেশ, শাসন, সংস্কৃতি, নেতৃত্ব, মানব সম্পদ, প্রোগ্রাম, রিপোর্টিং, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা, তৃতীয় পক্ষের সম্পৃক্ততা, অংশীদারত্ব, এই সবগুলোকে আসলে মূলত পর্যালোচনা করার মাধ্যমে আমরা ঝুঁকির এলাকাগুলোকে দেখতে পাই। এই টুলটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্যাটেগরিগুলোকে খুঁজে বের করতে পারি। প্রত্যেকটা ব্যাপারই আসলে ঝুঁকিতে বিভিন্নভাবে অনুদান রাখতে পারে, এবং আমাদের অর্গানাইজেশনের প্রতিদিনের কার্যক্রমের মধ্যে এই ক্ষেত্রগুলোতে আসলে বিভিন্নভাবে ঝুঁকি তৈরি হতে পারে। সব ধরনের কাজগুলো নাও হতে পারে, তবে আমাদেরকে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রগুলোতে আমাদের অর্গানাইজেশনে ঝুঁকি রয়েছে এবং কেন ঝুঁকি রয়েছে। যখন আমরা এই রিস্কগুলো আইডেন্টিফাই করতে পারবো, তখনই আমাদের টুলটা কাজ করছে বলে আমরা বুঝতে পারবো। এই টুলটি মূলত 4টি প্রক্রিয়াতে কাজ করে থাকে। প্রথমত আমরা শনাক্ত করে থাকি আমাদের 7টি এলাকাকে। এরপরে আমরা মূলত মূল্যায়ন করে থাকি কোনটিকে আমরা বেশি প্রাধান্য দিব, এবং তারপর আমরা সেটিকে আম, কমানোর চেষ্টা করি, এবং প্রতিনিয়ত আমরা আমাদের ঝুঁকিগুলোকে মূল্যায়ন করে থাকি। এই জিনিসগুলোকে একটি অর্গানাইজেশন শুধুমাত্র যদি আমরা শনাক্ত করে আমরা যদি এটিকে সমাধান না করি, তাহলে আসলে সমস্যা সমাধান হবে না। তো এর মাঝে
যেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে কিভাবে আমরা রিস্কটা আইডেন্টিফাই করব। সো ক্লিয়ার অ্যাকশন প্ল্যান হচ্ছে যে বর্তমান ব্যবস্থাগুলো আমরা রেকর্ড করব, এবং আরো কিভাবে উন্নতি কাজ করছে সেটা হয়তো আমরা খুঁজে করব, চিহ্নিত করব, এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে চিহ্নিত করে দিব যে, এবং একটা বাস্তবসম্মত সময়সীমা বেঁধে দিব সেটা চিহ্নিত করার জন্য। এবং এটা আমরা মনিটর করব যেটার কাজের অগ্রগতি কিভাবে হচ্ছে, এবং এবং আমরা সেটার নোট নিব বা রিমাইন্ডার দিব যে এটা কিভাবে করব। এবং এই কাঠামোবদ্ধ পদ্ধতি স্পষ্ট দায়িত্ব, সময়মতো পদক্ষেপ ও ধারাবাহিক পর্যবেক্ষণ নিশ্চিত করে। টুলটি শুধু ঝুঁকি চিহ্নিত করে না, বরং পরিষ্কার মালিকানা ও সময়সীমা ঝুঁকিকে বাস্তবিক পদক্ষেপ রূপ রূপ দিবে। এবং এটা যে শুধুমাত্র একাই রিস্ক আইডেন্টিফাই করবে তা না, এবং এটা শুধুমাত্র একজনের দায়িত্ব না, বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে এটা কিন্তু সবাই চিহ্নিত করতে পারবে, এবং পুরো প্রতিষ্ঠানের সবাই মিলেই কিন্তু রিস্কটা আমরা চিহ্নিত করতে পারি। এবং এটাও মনে রাখতে হবে সব রিস্ককেই কিন্তু আমাদের এক ধরনের মনোযোগের দরকার হবে না। সো আমাদের কিছু কিছু রিস্ককে কিন্তু আহ খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। তো আমরা কিভাবে সেটা বুঝতে পারি? সেক্ষেত্রে আমরা একটা রেটিং করতে পারি। প্রতিটি ঝুঁকি দুইটি বিষয়ের উপর স্কোর করা যেতে পারে, সম্ভাবনা এবং আহ হতে পারে এরকম যে, জাস্ট একটা উদাহরণ দিতে পারি আমি। সম্ভাবনাকে এবং এর প্রভাবকে গুণ গুণ হতে পারে, এবং হয়তো এটার সমাধান হতে পারে মোট ঝুঁকির রেটিং। সম্ভাবনা মানে হচ্ছে ঝুঁকিটি ঘটার সম্ভাবনা কত, প্রভাব মানে হচ্ছে ক্ষতি হলে তার কতটা গুরুত্ব হবে। এতে ব্যবস্থাপনা সীমিত সম্পদকে কার্যকরভাবে অগ্রাধিকার দিতে পারে। এই সূত্র ধরে হয়তো আমরা একটা ঝুঁকি বা রিস্কের গুরুত্ব আমরা বের করে নিতে পারি। প্রথমেই বলছিলাম সব ধরনের ঝুঁকি আমাদের একরকম গুরুত্বের আহ দাবিদার হতে পারে না। তো আমরা এ ধরনের সূত্র বা একটা ছোট উদাহরণ দিয়ে আমরা হয়তো বোঝাতে পারি যে সব ধরনের ঝুঁকিকে আমরা একভাবে অ্যাসেস করব কিনা। এটা একটা জাস্ট ছোট্ট স্কোরিং ম্যাট্রিক্স যেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আসলে এটা কেন এত গুরুত্বপূর্ণ? এই কাঠামোবদ্ধ সিয়া ঝুঁকি মূল্যায়ন সেফগার্ডিং কে কমপ্লায়েন্স ভিত্তিক কাজ থেকে চলমান সাংগঠনিক চর্চায় রূপ দেয়, যা জবাবদিহিতা, প্রতিরোধ ও নিরাপদ প্রোগ্রামকে শক্তিশালী করে। ভালো ঝুঁকি দৃশ্যমান ক্ষতি হওয়ার আগে লুকানোতা দুর্বলতা চিহ্নিত করে, শক্তিশালী প্রতিরোধ প্রতিক্রিয়ার বদলে আগাম ব্যবস্থা নিতে সাহায্য করে, ভালো জবাবদিহিতা নথিভুক্ত সিদ্ধান্ত স্পষ্ট দায়িত্বের আওতায় এনে দেয়, নিরাপদ প্রোগ্রাম অংশগ্রহণকারী কর্মীরা বেশি সুরক্ষিত, এবং শক্তিশালী সংস্কৃতি সেফগার্ডিং সেবার দায়িত্বে পরিণত করে। আমি আসলে একটা ওয়ান ফাইনাল মেসেজ দিয়ে আসলে শেষ করতে চাই। সবচেয়ে শক্তিশালী সেফগার্ডিং সিস্টেম ক্ষতি হওয়ার আগেই ঝুঁকি বোঝে। প্রতিটি ঝুঁকি বোঝা পরিপূর্ণ দক্ষ লক্ষ্য নয়, লক্ষ্য হলো ঝুঁকি বোঝা, পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া এবং মানুষের ক্ষতি থেকে সুরক্ষার পদ্ধতি ধারাবাহিকভাবে উন্নত করা। এটি একবারের কমপ্লায়েন্স কার্যক্রম নয়, এটি একটি আহ চলমান কার্যক্রম, যেটা একবারে শেষ হয় না। এটা একটি চলমান কার্যবিধি যেটা সব সময় সব ডিপার্টমেন্টের মানুষজন একসাথে করতে থাকে। সো আমরা সেফগার্ডিং আসলে কখনোই একবারে একদিনে করে ফেলা শেষ নয়, এবং এটি একটা অর্গানাইজেশনের একটি স্টেটাস তৈরি করে এবং ডিগনিটি তৈরি করে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জায়গায় শেষ করছি। ওভার টু ইউ, মাইস। ঝুঁকি মূল্যায়নে উপস্থাপনার জন্য মুসাকে ধন্যবাদ। নিঃসন্দেহে ঝুঁকি মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি আরো কার্যকর প্রতিক্রিয়া এবং কার্যক্রমে আরো শক্তিশালী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে। আমি কিউএন এর ফাংশনটি চেক করছিলাম, এবং টুল বা চ্যাটে যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোকে উত্তর দেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা আর আজকে প্রশ্ন উত্তর পরবর্তীতে যাব না। যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা আপনারা লিখতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে
তাহলে আপনারা আমাদেরকে ইনফো ইমেলের মাধ্যমে প্রশ্নগুলো পড়তে সবাইকে আজকে আসার জন্য ধন্যবাদ। সোফিয়া, মুসা এবং ফেরদৌসকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। অংশগ্রহণ এবং চিন্তাশীল এবং চ্যালেঞ্জিং প্রশ্নগুলো করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা আপনাদের সঙ্গে একটি পোল শেয়ার করব। এটি পূরণ করলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব, কারণ আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেবা সাজাতে এবং আমাদের আয়োজিত ইভেন্টগুলো ক্রমাগত উন্নত করতে সাহায্য করি। শিগগিরই আমরা এই ওয়েবিনারের রেকর্ডিং এবং স্লাইডের অন্যান্য সংশ্লিষ্ট রিসোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। ভবিষ্যতের আরএসএইচ ওয়েবিনার সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করুন। লিঙ্কটি চ্যাটে রয়েছে। আরএসএইচ ওয়েবসাইটটি ঘুরে দেখার এবং সেখানে থাকা ব্যবহারিক টুল এবং রিসোর্সের সর্বোত্তম ব্যবহার করার জন্য আপনাদের উৎসাহিত করছি। ধন্যবাদ। আমরা নতুন জ্ঞান ও ব্যবহারিক নির্দেশনা শেয়ার করতে থাকবো। আশা করি ভবিষ্যতের ওয়েবিনার এবং লার্নিং ইভেন্টে আপনাদের সঙ্গে আবার যুক্ত হতে পারবো। আপনাদের সবার দিন সুন্দর কাটুক। সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার পূর্বে অবশ্যই পোলটি উত্তর করে যাবেন। ধন্যবাদ আবারও।